বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আমরা আজকে দেখব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ 3.1-এর অঙ্কগুলো। দেখো, এই অঙ্কগুলো করার আগে কিছু আমাদের অবশ্যই মূল তথ্যগুলো একটু জানতে হবে, যেটা নিয়ে তোমাদের আসলে এখানে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা হবে। এই অধ্যায়টা আসলে পূর্ণ সংখ্যা। আসলে পূর্ণ সংখ্যাটা কি, আমরা একটু পূর্ণ সংখ্যাটা আসলে কয়টি পূর্ণ সংখ্যা, তাহলে এই পূর্ণ সংখ্যাটা কি, দেখো পূর্ণ সংখ্যা আমরা কোনগুলোকে পূর্ণ সংখ্যা বলবো। যেমন ধরো আমাদের একটা সংখ্যা রেখা যদি আমি আঁকাই, দেখো এই সংখ্যা রেখাতে কি কি সংখ্যা থাকতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে 0 অবস্থানে থাকবো, তাহলে আমার এটা হচ্ছে অবস্থানটা 0। দেখো আমার দুইটা সাইড আছে, এই 0 অবস্থানে আমি আছি। এখানে দুইটা অবস্থান আছে, একটা ডান সাইড আর একটা কিন্তু বাম সাইড। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা ডান দিকে যাব তাহলে ডান হাতের কিন্তু শক্তি বেশি, তাহলে ডান সাইডে থাকবে পজিটিভ মানগুলো অর্থাৎ ধনাত্মক মানগুলো। তাহলে আমি ডান দিকে কি লিখবো, দেখো 1, তারপরে কি লিখবো 2, তারপরে কত লিখবো 3, তারপরে কত লিখবো 4 লিখবো। এবার বাম সাইডে যদি লিখি, তাহলে যেহেতু বাম সাইডে আমরা কাজ কম করি অর্থাৎ বাম দিকে গেলে অর্থাৎ ঋণাত্মক মান হবে, তাহলে এই ক্ষেত্রে কি হবে -1, এই দিকে গেলে -2, এখানে থাকলে 3 -3, এখানে থাকলে কিন্তু -4। তাহলে আমরা কিন্তু আরও লিখতে পারবো, অসংখ্য লিখতে পারবো, কিন্তু তীর চিহ্ন বোঝানো হচ্ছে যে ডান দিকে অসংখ্য মান আছে, অর্থাৎ এখানে যত ডান দিকে যাবো তাহলে এটাকে আমরা প্লাস ইনফিনিটিভ বলতে পারি, আমরা এটাকে প্লাস ইনফিনিটিভ বলতে পারি, প্লাস ইনফিনিটিভ অর্থাৎ এটাকে আমাদের প্লাস ইনফিনিটিভ বলা হয়, ধনাত্মক যার কোনো শেষ নেই। এখানে যদি বলি আমরা তাহলে মাইনাস ইনফিনিটিভ হবে, এই বাম দিকে ঋণাত্মক অর্থাৎ এই দিকে হবে ঋণাত্মক মান আর ডান সাইডের দিকে হবে আমাদের ধনাত্মক মান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি, তাহলে আমরা দেখে নিলাম। তাহলে সর্বপ্রথম আমি যেরকম 0-তে কিন্তু এখানে একটু ইন্ডিকেট করে রেখেছি, তাহলে এটা হচ্ছে মূল টান আমার। এখানে ধনাত্মক 1, এখানে ধনাত্মক 2, 3, 4, এদিকে যত যাবে তত ধনাত্মক মান, অর্থাৎ যে ডানে থাকবে সেই কিন্তু বড়। তাহলে দেখো এই সংখ্যা রেখার আমরা যদি বলি একটু দেখো তো কে বড়, তাহলে ডান সাইডে যারা থাকবে তারাই কিন্তু বড়। আমরা সংখ্যা রেখা থেকে বড় ছোট কিন্তু নির্ণয় করতে পারবো। দেখো যে যার ডানে অর্থাৎ কি 2 এর চাইতে কে বড় বলো তো, 2 এর চাইতে কিন্তু 3 বড়, আবার 1 এর চাইতে 2 বড়। আবার এখানে যদি দেখি, দেখো সংখ্যা বড় কিন্তু বাম দিকে যত যাবা তত কিন্তু ঋণাত্মক মান হবে, তাহলে বাম দিকে যত যাব তত ঋণাত্মক মান হবে। তাহলে বলো তো -4 বড় না -3 বড়, অর্থাৎ ডানে কি আছে বলে -3 আছে, ডান সাইডে কি আছে -3, তাহলে -3 কিন্তু -4 এর চাইতে বড়, তার মানে -3 চাইতে আবার কে বড়, -2 বড়। তাহলে এখন যদি বলা হয় তোমাদেরকে কোনো সময় যদি বলা হয় যে -7 বড়, 7 বড় না -1 বড়, তখন কিন্তু দেখো আমরা কিন্তু কাকে বড় বলবো, কে ডানে আছে, দেখো -7 অনেক দূরে আছে, দেখো এদিকে যদি দানো তাহলে -5, -6, -7। প্রিয় শিক্ষার্থীরা, -1 কিন্তু ডান সাইড আছে, -7 এর অনেক ডানে কিন্তু -1টা আছে, তার মানে আমাদের এটাই কিন্তু বড়। কে বড় বলে আমাদের -1টা বড়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে ডান সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে ধনাত্মক আর বাম সাইডে যেগুলো থাকবে সেগুলো ঋণাত্মক। এখন আসি, তাহলে পূর্ণ সংখ্যাটি কয় ধরনের। প্রিয় শিক্ষিত, আমরা কিন্তু সংখ্যাটা দেখেছি 3 ধরনের। অবস্থানটা কোথায় অবস্থান, তাহলে প্রথমে আমাদের শূন্য অবস্থান অর্থাৎ 0 একটা, তাহলে 0 হবে, তাহলে এটাকে আমরা 0 বলেছি। এবার আসি, তাহলে পূর্ণ সংখ্যা 3 ধরনের, তার মধ্যে আমরা একটা লিখছি, তার আরো কি কি আর দুটো আছে বাম সাইডে যেহেতু লিখবো, তাহলে বাম সাইডে কি থাকে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়, একটা ইংরেজি অক্ষর জেড দ্বারা প্রকাশ করা হয়, এটা মাথায় রেখো তোমরা। পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমি লিখলাম পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা যাকে প্রকাশ করা হয় জেটের ওপরে মাইনাস দ্বারা, আর এখানে 0, এখানে কিন্তু আমরা 0 লিখেই রাখছি। আর ডান সাইডে থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, কি সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার কি দ্বারা বলে, জেড প্লাস, জেটের কানি বরাবর মাইনাস, আরেকটা হচ্ছে প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পূর্ণ সংখ্যা 3 ধরনের আমরা দেখে নিলাম। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে মাঝখানে 0, তারপরে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার স্বাভাবিক সংখ্যা বলা হয়, কিন্তু তাহলে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার কি বলা হয়, স্বাভাবিক সংখ্যা। কি বলা হয়, তাহলে এটাকে আমরা আরেকটা বলতে পারি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক
সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যাও বলা যায়, আবার ধনাত্মক এই স্বাভাবিক সংখ্যাকে আবার কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা, অর্থাৎ কোনো সময় যদি দেখো ধনাত্মক মানগুলো একের পর এক সিরিয়াল আছে তাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারি, স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। তো যাই হোক, এখন আমরা তাহলে দেখে নিলাম তাহলে একটা পূর্ণ সংখ্যা আমাদের তিন ধরনের হয়ে থাকে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা শূন্য, আরেকটা কিন্তু আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। সেটা কিন্তু আমরা সংখ্যা রাখার সাহায্যে কিন্তু সহজে বুঝতে পেরেছি, কিন্তু 1 2 3 4 5 এইদিকে ধনাত্মক, এটা যদি 0 ধরি মূল টান থাকে 1 2 3 4 5, ডান দিকে যত যাবে ধনাত্মক মান, বাম দিকে যত যাবে -1 -2 -3 -4 এরকমভাবে চলতেই থাকবে কিন্তু বাম দিকে, তাহলে ঋণাত্মক মান। আমরা কিন্তু বড় ছোটটা একটু দেখে নিলাম সংখ্যা রাখার মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষিতা, আরেকটা জিনিস, আমরা কিন্তু তাহলে বাম দিকে ধনাত্মক ঋণাত্মক ধরলাম, আর ডান দিকে কিন্তু আমাদের যেহেতু ডান দিকে গেলে আমাদের পজিটিভ, অর্থাৎ ডান হাতে কাজ বেশি করে থাকি। এখন আসি এবার ওপর দিকে যদি আমরা যাই প্রিয় শিক্ষার্থীরা, যদি বাম দিকে গেলাম তখন কি হলো, আমাদের ঋণাত্মক হলো, এইদিকে ঋণাত্মক মানগুলো হলো -1 -2 -3 -4। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা ওপরে যাই তাহলে ওপর দিকে যদি যাই তাহলে সেই ক্ষেত্রে হবে ধনাত্মক, আবার ওপর দিকে উঠলেও কি হবে ধনাত্মক, আবার নিচের দিকে নামলে কি হবে ঋণাত্মক হবে। তাহলে উপরে উঠলে ধনাত্মক, নিচে নামলেও কিন্তু ঋণাত্মক, তাহলে বামে গেলে ঋণাত্মক। কয়টা সাইডটা আমাদের ঋণাত্মক আসছে, একটা বাম সাইড, আরেকটা হচ্ছে নিচের দিকে যদি কখনো নামা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি ঋণাত্মক হবে। আর কোন কোন সাইড ধনাত্মক হবে, একটা হচ্ছে ডান সাইড, আরেকটা হচ্ছে ওপরের দিকে। এখন আসি আমরা তাহলে অঙ্কগুলো এখন একটু দেখতে পারবো। দেখো প্রথমে আছে 3.1 1 নাম্বার, নিচের বাক্যগুলো বিপরীত অর্থে লেখো, অর্থাৎ বিপরীত শব্দে লিখতে হবে। প্রথমে আছে ক নাম্বার, 1 ক নাম্বার যদি দেখি তাহলে 1 ক নাম্বার আমাকে কি লিখতে হবে, উত্তর ওজন বৃদ্ধি। দেখো ওজন বৃদ্ধি, তাহলে এর বিপরীত শব্দ কি হবে, ওজন হ্রাস, তাহলে ওজন হ্রাস হবে। তাহলে উত্তর যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো ওজন হ্রাস, এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। খ নাম্বার কি আছে, তাহলে খ নাম্বারের উত্তরটা এখন যদি দেখি, দেখো 1 খ নাম্বার উত্তর কি হবে, তাহলে কিন্তু এটাই আমাদের ক নাম্বার উত্তর। তাহলে এখানে উত্তর লেখো তুমি লিখতে পারো বা এভাবে লিখতে পারো। তারপরে কি 30 কিলোমিটার উত্তর দিক, এটা কোন দিক বলছে, উত্তর দিক। আর তাহলে উত্তরের বিপরীত সাইডে কি আছে, উত্তরের বিপরীত আছে দক্ষিণ, তাহলে 30 কিলোমিটার দক্ষিণ দিক হবে, কোন দিক হবে, দক্ষিণ দিক। তাহলে 30 কিলোমিটার আমরা যদি লিখি তাহলে উত্তর যদি লিখি, উত্তর লিখে আমরা কিন্তু লিখতে পারবো, কি লিখবো 30 কিলোমিটার বা কিমি, কিমি লেখা আছে, মিটার কত উত্তর দিক, আমরা এখানে লিখবো দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ দিক আমরা লিখবো উত্তর দিক, আর এখানে আমরা লিখবো দক্ষিণ দিক। গ নাম্বার প্রশ্নের উত্তর কি হবে, তাহলে গ নাম্বার লিখে উত্তর লিখবো কি লিখবো, দেখো তো এবার কি আছে গ নাম্বার, বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে। তাহলে বাড়ি হতে বাজার পূর্বের কি, পূর্বে যদি হয় তার অপোজিট সাইডে কি আছে, পূর্ব পরে কি আছে, পশ্চিম আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পশ্চিমে লিখবো, বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। তাহলে উত্তর বাড়ি হতে বাজার 8 কিমি অর্থাৎ কিলোমিটার পশ্চিমে হবে। এটা হচ্ছে আমাদের গ নাম্বার উত্তর। ঘ নাম্বার 700 টাকা ক্ষতি, এখানে ক্ষতির কথা হচ্ছে, ক্ষতির বিপরীত শব্দ কি হবে, লাভ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ঘ নাম্বার দিয়া আমরা তাহলে ঘ নাম্বার দিয়ে কি লিখবো, উত্তর লিখলেও লিখতে পারি, এটা কিন্তু উত্তর লিখি নাই, উত্তর লিখবো। যাই হোক উত্তর দিয়ে এখন লিখবো যে 700 টাকা ক্ষতি, তাহলে আমার 700 টাকা কি হবে, লাভ হবে, ক্ষতির বিপরীত শব্দ লাভ। তাহলে 700 টাকা কি হবে বলে, লাভ হবে, এখানে লাভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখে নিলাম ঘ নাম্বার। ও নাম্বার সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার কি হবে, উপরে না হয়ে নিচে লিখবো আমরা। তাহলে ও নাম্বার প্রশ্নের উত্তর যদি লিখি তাহলে ও নাম্বার দিলাম, লিখবো এখন কি সমুদ্র উত্তর লিখলাম সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার, কত মিটার, 100 মিটার, সমুদ্র পৃষ্ঠ হতে 100 মিটার নিচে লিখবো আমরা। তাহলে কি লিখবো, নিচে, সমুদ্র পৃষ্ঠ হতে 100 মিটার নিচে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো 1 নাম্বার প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা সহজে করতে গেলাম একটি লাইনে, এগুলো অতটা তাহলে জটিল নয়, আমরা খুব সহজে তাহলে 1 ক খ গ ঘ
নাম্বার প্রশ্ন এবং নাম্বার প্রশ্ন উত্তরগুলো দেখে নিলাম। এখন আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখব। এখন 2 নাম্বার প্রশ্নের উত্তর কি বলছে লিখতে বলছে, আমরা সেটা যদি দেখি তাহলে 2 এর ক নাম্বার প্রশ্ন। প্রথমে বলছে নিচের বাক্যগুলিতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে হবে। অর্থাৎ চিহ্ন সহকারে মানে প্লাস অথবা মাইনাস দিয়ে লিখতে হবে, হয় ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন দিয়ে লিখতে হবে। তাহলে এখন পড়ে বুঝি, আমরা কোথা থেকে কোন দিকে যাচ্ছি। যদি ডান দিকে যাই তাহলে ধনাত্মক লিখবো অর্থাৎ প্লাস দিয়ে লিখবো, আর যদি বাম সাইড দিকে যাই তাহলে ঋণাত্মক অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে লিখবো। আরেকটা যদি ওপর দিকে যায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হবে প্লাস, আর নিচের দিকে যদি নামা হয় তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হতে পারে। দুইটা ক্ষেত্রে মাইনাস, দুইটা ক্ষেত্রে প্লাস। এখন আসি দেখো ক নাম্বার, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। তাহলে কি লিখবো, উত্তর লিখবো আমরা একটি উড়োজাহাজ, কি আছে, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে, সমতল যা আছে তাই লিখবো, লিখে অর্থাৎ লিখে সমতল সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। 2000 যা আছে তাই লিখবো, 2000 মিটার উপর দিয়ে, উপর, এখানে দেখো উপর দিয়ে উঠছে। বলো তো উপরে হলে কি হয়, পজিটিভ, উপরে উঠলে পজিটিভ হবে, দিয়ে উঠছে, উপর দিয়ে উঠছে। অর্থাৎ আমি যদি লিখি এখন তাহলে অর্থাৎ এখানে সংখ্যার সাথে তাহলে কয় হাজার, 2000 মিটার। তাহলে এখানে দেখো 2000 আমরা যদি সংখ্যায় লিখি তাহলে এইভাবে 2000, অর্থাৎ 2000 যেহেতু এখানে উপর দিকে উঠছে তাহলে প্লাস 2000, আমরা কিন্তু প্লাস চিহ্ন দিয়ে 2000 লিখবো, 2000 মিটার, আমরা 2000 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের তাহলে ক নাম্বারের উত্তর। এবার আসি খ নাম্বারের উত্তর। যদি আমরা লিখি তাহলে কি লেখা আছে, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। দেখো 800 মিটার গভীর মানে কি নিচের দিকে, তাহলে নিচের দিকে গেলে নিচু মানে নিচের কাজ মানে কি একেবারে নিম্ন কাজে মাইনাস হবে, ওপরের কাজ মানে বড় কাজ, তার মানে কি ধনাত্মক হবে। এখানে ধনাত্মক চিহ্ন দেওয়া হয়েছে বা প্লাস চিহ্ন দেওয়া আছে। আমরা এখন যদি লিখি খ নাম্বার, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ হতে, উত্তর লিখলাম একটি ডুবোজাহাজ। এবার লিখেছি একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, 800 মিটার গভীরে চলছে, 800 মিটার। অর্থাৎ কি হবে বলতো, অর্থাৎ এখানে 800 মিটার গভীর মানে কি নিচের দিকে, তাহলে কি মাইনাস হবে, ঋণাত্মক চিহ্ন হবে। তাহলে 800, তাহলে এখানে 800 কথা বলা হয়েছে, তাহলে 800 মিটার। তাহলে এখানে কি হবে প্রিয় শিক্ষার্থীরা, বলো তো দেখি কি চিহ্ন দিবা, তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস 800 মিটার। তাহলে খ নাম্বার উত্তর কিন্তু হয়ে গেল। এবার আসি গ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বার প্রশ্ন কি আছে একটু দেখো তো, 200 টাকা ব্যাংকে জমা রাখা। তাহলে কোনো কিছু যদি গচ্ছিত রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যাংকে রাখলে তোমার বাড়তে পারে, তাহলে বৃদ্ধি পেলে প্লাস, আর যদি হ্রাস পায় অর্থাৎ কমতে থাকে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হবে, ক্ষতি হলে লাভের ক্ষেত্রে প্লাস হবে, ক্ষতির ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে 200 টাকা ব্যাংকে জমা রাখা, তাহলে আমি কোনো কাছে টাকাটা জমা রাখেছি সেখান থেকে কিন্তু বাড়তে পারে কিন্তু কমবে না, জমা রাখলে কমে না। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, পজিটিভ অর্থাৎ প্লাস মান দিতে হবে। 200 টাকা ব্যাংকে জমা রাখা, তাহলে উত্তর আমি এখন লিখবো, তাহলে উত্তর 200 টাকা ব্যাংকে জমা রাখা। তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ কি হবে, অর্থাৎ ব্যাংকে জমা রাখা, তাহলে কি হবে প্লাস, জমা রাখলে তাহলে প্লাস কত,
200 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু উত্তর। তাহলে এখন আমরা তাহলে গ নাম্বার দেখলাম। এবার ঘ নাম্বার যদি দেখি, 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, তাহলে এই ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা এবার ঘ নাম্বার যদি লিখি, তাহলে ঘ নাম্বার উত্তর আমরা তাহলে লিখব উত্তর ঘ নাম্বার। তাহলে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, ঋণ চিহ্ন মানে কি, ঋণাত্মক চিহ্ন, ঋণ মানে হচ্ছে মাইনাস চিহ্ন, তার মানে এটাকে ঋণও বলা হয়, ঋণাত্মক চিহ্ন। তাহলে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, অর্থাৎ আমি যদি লিখি অর্থাৎ 700 টাকা ঋণ, তাহলে মাইনাস এখানে 700, আমরা কি লিখবো, টাকা লিখবো, 700 টাকা। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একের এবং 2 নাম্বার প্রশ্ন, 1 ও 2 নাম্বার প্রশ্নের সমাধানটা আজকে দেখে নিলাম। এর পরবর্তীতে আরও অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা ফেসবুকে বা ইউটিউবে আমরা নতুন, তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন। এই জন্য বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।